সালামু আলাইকুম। বিডি ল্যাব এডুকেশনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি বরাবরের মতোই আছি মাসুদুল হাসান মাহি, পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো আজকে আমি বরাবরের মতো যে তোমাদের যে চ্যাপ্টারটা ছিল বল, এই চ্যাপ্টারের পার্ট 2 শেষ হয়েছিল। আজকে হচ্ছে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যারা ক্লাসে জয়েন হয়েছো তারা একটু কমেন্ট করো, এবং যারা যারা ক্লাসে জয়েন হয়নি তাদেরকে তুমি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো ক্লাসের মধ্যে, যারা কোর্সের সাথে যুক্ত আছো। আমি তাড়াতাড়ি ক্লাসটি শুরু করে দেবো। তো যারা যারা ক্লাসে জয়েন হয়েছে তারা একটা কমেন্ট করো। তোমাদেরকে কি ওই অধ্যায়ের উপর অলরেডি 2টা ক্লাস করা হয়েছে, এবং আজকে আমরা এই ক্লাসের এই অধ্যায়ে যে মেন যে কোর যে টপিকগুলো ছিল এই টপিকগুলো আমরা কভার করব। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা টানা ক্লাসটি করবে। ছোটো ক্লাস হবে কিন্তু ইফেক্টিভ একটা ক্লাস হবে ইনশাল্লাহ। হুম। যারা যারা জয়েন হওনি ক্লাসে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা। ক্লাসটি শীঘ্রই আমি শুরু করে দেবো। এবং যারা যারা জয়েন হয়েছো তারা একটু জানাও কে কোথা থেকে জয়েন হয়েছো, আমি বলতে পারছি। নার্গিস মানু বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দিব। তোমরা যারা যারা জয়েন আছো তারা জানাও তোমরা যে 2টি ক্লাস করলে ওই ক্লাসগুলোতে কি তোমাদের কোনো ঝামেলা আছে কিনা জানো, আমি এখনই সলভ করে দিব ক্লাস শুরু করার আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা ক্লাসে জয়েন হয়েছো তাদেরকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আহ, তোমরা একটু জানাও তো তোমাদের আগের যে ক্লাসগুলোতে ছিল এই ক্লাসগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, আর কোনো সমস্যা আছে কিনা তা আগেই জানাও। আজকে ক্লাসগুলো বোঝার জন্য তোমার আগে ক্লাস করা লাগবে। আশা করি তোমরা আগে 2টা ক্লাস করে আজকে ক্লাস করতে আসছো তোমরা। স্যার কেমন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দেবো। বরাবরের মধ্যে একটা ইজি ক্লাস হবে, তাই সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত করবে। এবং আরেকটি বিষয় হচ্ছে তোমরা ক্লাসের সময় তোমরা অনেক সময় নোট করতে চাও, অনেক সময় টাইম পাও না। তো সবচেয়ে ভালো হয় ক্লাসের সাথে নোট করো। এবং নোট করতে গিয়ে এরকমভাবে করো না যে তুমি কোনো একটা টপিক আমার কথা ভুলে যাও, আমার কোনো একটা কথা মিস করে যাও। জিনিসটা বুঝতে পারছো? তা নোট করবা তুমি জাস্ট নিজের জন্য আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার নোট করার সময় এত একবারে পাই টু পাই নোট করতে হবে না, যেগুলো স্লাইডে ছিল বিশেষ করে আমার কথাগুলো তোমরা নোট করবে ভালো করে। আর স্লাইডে যেগুলো ছিল এগুলো তোমরা তো ক্লাস শেষে স্লাইড পেয়ে যাবে, সেক্ষেত্রে তুমি খাতার মধ্যে নোট করতে পারবে। আচ্ছা, তাহলে আমি ক্লাসটি শুরু করি। আর ক্লাসটি শুরু করার আগে আমি গত 2 ক্লাসে যা যা পড়িয়েছি তার হালকা একটু করে ওভারভিউ করি, তাহলে যাতে তোমরা আজকে ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পারো। আচ্ছা, গত ক্লাসে আমরা কি আসলে পড়েছিলাম? গত ক্লাসে যে আমরা গত ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা বল নিয়ে ধারণা পেয়েছিলাম নিউটনের প্রথম সূত্র থেকে। এবং গত ক্লাসে আমরা ম্যাথমেটিক্যালি নিউটনের যে দ্বিতীয় সূত্র রয়েছে, নিউটনের যে সূত্রটা রয়েছে মেন দ্বিতীয় সূত্র থেকে আমরা ম্যাথমেটিক্যালি যে বলটা কীভাবে কাজ করে, বলটা আসলে কি সেটা ধারণা পেয়েছিলাম। এবং সেখান থেকে আমরা যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কি, এফ ইকুয়ালস টু কি এম এ। এখন তোমরা তো গতি অলরেডি পড়ে এসেছো, তো সেই জায়গায় কিন্তু স্কেলার রাশি ভেক্টর রাশি পড়েছিলে। তো তোমরা জানো তো যারা যারা গতি পড়েছো, এই যে এফ বল, বল কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি একটু জানো তো? হ্যাঁ আরিশো বলো। যারা যারা ক্লাসে জয়েন আছো তারা জানো তো, এই যে বল আমি লিখলাম গত ক্লাস থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম বলের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা সেটা কি প্রতিপাদন করে দেখিয়েছিলাম। তো এই যে এফ ইকুয়ালস টু এম এ, এই জায়গার মধ্যে এফটা যেটা বল এ কি স্কেলার রাশি কি নাকি ভেক্টর রাশি? একটু দেখো তো তুমি জায়গার মধ্যে। আচ্ছা, এই জায়গার মধ্যে কয়টা রাশি আছে টোটাল? 3টি রাশি। এটা হচ্ছে তোমার বল, এটা কি তোমার ভর, তুমি এম দ্বারা ভর বুঝো, এগুলো তুমি অলরেডি জানো যেহেতু তোমার গতি চ্যাপ্টারটা পড়ে এসেছো। এটা ভর। আর ওর নাম কি? ত্বরণ।
তো এর মধ্যে আমি কি জানবো, বল কি স্কেলার নাকি ভেক্টর, এই জিনিসটা আমি জিজ্ঞেস করেছিলাম। তো এই জায়গার মধ্যে দেখো বলের যে ইকুয়েশনটা, ইকুয়েশন এফ ইকুয়ালস টু কি এম এ। তো এর মধ্যে কি আছে, ভর আছে আর কি আছে তোমার ত্বরণ আছে, ভর আছে আর আছে তোমার ত্বরণ। তো এর মধ্যে ভর কি ভেক্টর নাকি স্কেলার, তোমরা প্রকাশ করো। ভেক্টর কি ছিল, যার প্রকাশ করার জন্য দিক প্রয়োজন, আর স্কেলার কি ছিল, যার প্রকাশ করার জন্য শুধুমাত্র মানে এনাফ। তুমি কি ভর মানে কি, কোনো একটা রাশির ভর কেজিতে প্রকাশ করা হয়। এখন ভরের কি কোনো দিক রয়েছে? যখন তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার ভর কত, তুমি কি বলো তোমার আমার ভর 5 কেজি এই দিকে, এমন তো বলো না। তার মানে ভরের কি কোনো দিক আছে, দিক নেই। তার মানে ভরটা আসলে কি রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি। আর ত্বরণটা কি, তোমরা গতি চ্যাপ্টারে পড়ে এসেছো, ত্বরণ হচ্ছে তোমার কি ভেক্টর রাশি। যেহেতু তোমার বলটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশির গুণফল, তাহলে ওভারঅল বলটা আসলে কি রাশি, বলটা হবে অবশ্যই তোমার ভেক্টর রাশি। এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা জানো তো। একজন আরিশা কমেন্ট করেছিল স্কেলার না, বলটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশিকে কেমনে প্রকাশ করা হয়, ভেক্টর রাশি যে এফ মানে যে কোনো একটা ভেক্টর রাশি, রাশির উপর কি তীর চিহ্ন দ্বারা তোমার ভেক্টর রাশিটাকে প্রকাশ করা হয়। তার মানে সেম এই জায়গার মধ্যে বল যেহেতু একটা ভেক্টর রাশি, তার উপর আমরা কি দিব, এটা তীর চিহ্ন দিব। আর এম তো তোমার ভর, সেটা হচ্ছে স্কেলার রাশি, তার মানে কি এম এর উপর আমরা তীর চিহ্ন দিব না। আর এ হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি, তাই এর উপর আমরা তীর চিহ্ন দিব। তো বল যে নর্মালি যে অ্যাকচুয়ালি যেভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম, এইভাবে। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো। যারা যারা স্কেলার কমেন্ট করেছিল তারা কমেন্ট এডিট করে ফেলেছে ভেক্টর রাশি। তোমরা এটা কোনো বুঝতে পারছো কিনা দেখো, দেখো তো। কোনো ঝামেলা থাকলে বলো, আমি যাবার বুঝাই দিব। আচ্ছা, তো আমরা আগাই। তো আমি এই জায়গার মধ্যে কি পাইলাম, এফ ইকুয়ালস টু এম এ। এখন এটা আসলে তাৎপর্যটা আসলে কি, আমি যে এফ ইকুয়ালস টু এম এ লিখলাম, এটা তাৎপর্যটা আসলে কি। এখানে এফ তো তুমি বুঝলা যে ভেক্টর, একটা বল, আর এম হচ্ছে ভর, আর এ হচ্ছে তোমার ত্বরণ। তার মানে আসলে কি, ভর আর ত্বরণের যে গুণফল, সেটা হচ্ছে কি তোমার একটা বল। এখন আমরা এটা আসলে ম্যাথমেটিক্যালি ইউজ করবো কেমনে, আমরা ইউজ করবো কেমনে আসলে, তো এটা আসলে দেখাই আমি জায়গার মধ্যে। আমরা কি পেলাম ইকুয়েশনটা, এফ ইকুয়ালস টু, এখন তুমি যদি শুধুমাত্র মান বিবেচনা করো, যেহেতু তোমাদেরকে যে ভেক্টর রাশি নিয়ে বিস্তারিত আলোচনা নাই তোমাদের এই লেভেলে, কলেজে লেভেলে ছিল, এখন তুমি শুধুমাত্র এটাকে এফ ইকুয়ালস টু এম এ আকারে লিখতে পারো, শুধুমাত্র যদি মান বিবেচনা করো। এখন লেখলা, এখন এটা লেখার ক্ষেত্রে তোমার একটা জিনিস এডিট করতে হবে, জানি এই যে এফটা, এফটা আসলে নর্মাল এফ না। এফটা আসলে তোমার একটা বস্তুর উপর যত রকমের বল আছে, সেসব বলের যে লব্ধি বা যোগফল, সেটা যত তোমার এফ, অ্যাকচুয়াল এফ। তাই এটা যে আমি এফের জায়গায় লিখতে পারি এফ নিট। তাহলে তোমরা এই পর্যন্ত যত ম্যাথ করবা, তোমাদের অনেক সময় ঝামেলা হয়, তোমরা শুধুমাত্র পড়ো যে এফ ইকুয়ালস টু এম এ। তো যখন এফ ইকুয়ালস টু এম এ হিসাব করো, যখন একাধিক বল হয়ে যায় একটা বস্তুর উপর, তখনই তোমাদের পেজটা লাগে। তো তুমি এখন থেকে যে সূত্রটা পড়বা ইকুয়ালস টু, এটা এই সূত্রটা হচ্ছে এফ নিট ইকুয়ালস টু এম এ। তুমি এই সূত্রটা পড়বা, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এফ নিটটা কি, একটা বল, একটা বস্তুর উপর একাধিক যখন বল প্রয়োগ হয়, এই বলগুলো হচ্ছে লব্ধি হচ্ছে তোমার এফ, আর এম হচ্ছে ভর, আর এ হচ্ছে এই যে বল প্রয়োগ করার পরে যে অ্যাকচুয়াল লাস্ট যে আলটিমেট যে ত্বরণটা আছে, এই ত্বরণটা হচ্ছে এ। এটা কি তার, এটা কি তোমার ফাইনাল ত্বরণ। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আর সে কমেন্ট করেছিল বল হচ্ছে ভেক্টর রাশি, আর ভর হচ্ছে তোমার স্কেলার রাশি। তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছো একটু জানো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, তাহলে আমরা পরে স্লাইডে আগাবো। আচ্ছা, এই জায়গার মধ্যে তুমি এফেক্ট নেট, এখন এই জায়গার মধ্যে তোমার কেস হতে পারে মোটামুটি 3টা, এর বেশি কেস তোমার হতে পারে না। তো ফার্স্ট যে কেসটা, এটা হতে পারে এরকম, কেস 1। ধরো একটা তল, এটা এই তলের উপর একটা বস্তু রয়েছে, বস্তুর ভর ধরো 5 কেজি। এখন বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলা, এদিকে এদিকে আমি বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম,
এই বল প্রয়োগ করার পর বস্তুর যে ত্বরণ, ত্বরণ আসলে তোমার 1 মিটার/সেকেন্ড। এখন তোমার প্রশ্ন হচ্ছে বলের মান কত। তোমরা যারা যারা উপস্থিত আছো তাড়াতাড়ি একটু আনসার করো যে বলের মান কত। অনেক সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছো একটু জানাও তো এই জায়গায় আমাদের বলের মান কত হবে। একটা বস্তু রয়েছে 5 কেজি ভরের বস্তু, এই বস্তুর উপর আমি কি করলাম, বল প্রয়োগ করলাম, যার কারণে বস্তু ত্বরণ হয়েছে কি এ 1 মিটার/সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার, এ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। সরি, এই জায়গার মধ্যে ভুল হয়েছিল, এ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে তোমার বলের মান কত একটু জানাও, একবার ইজি, একবার বলের মানটা। একটা বলের প্রয়োগ করা হয়েছে, তাহলে বলের মান কত, এটা একবার বেসিক জিনিস আর কি, এটা তোমরা সবাই পারবা। জাস্ট সূত্র ইউজ করবা। সূত্রটা কি পাইছো, F=ma। তো এই জায়গার মধ্যে তোমার কি নির্ণয় করতে বলছে, এফ এর মান নির্ণয় করতে বলছে। তো এই জায়গার মধ্যে তোমার আননোন কি কি, এম আর এ। এম আর এম এর মান দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে। এম এর মান কত দেওয়া আছে তোমার 5 কেজি, আর এর মান কত দেওয়া আছে 1। আর বলের একক কি, গত ক্লাসে দেখিয়েছি, বলের একক হচ্ছে নিউটন। তো এখান থেকে কি পেলাম, 5 নিউটন। বুঝতে পারছো জিনিসটা? আর এসে সঠিক উত্তর দিয়েছে 5 নিউটন। এরপরে এটা হচ্ছে কেস 1, একবারে সিম্পল কেস। এখন কেস 2 কি হতে পারে তোমার, এখন কেস 2 হতে পারে, ধরো একটা বস্তু এরকম রয়েছে, ধরো এইদিকে আরিশা বল প্রয়োগ করলো, F=F1 তোমার 10 নিউটন, না এক সেকেন্ড, হ্যাঁ 10 নিউটন। এইদিকে ধরো অন্য কেউ একজন, আর কি কি আছে তোমার এই জায়গার মধ্যে, হ্যাঁ আচ্ছা অনিকে চিন্তা করো, ধরো এইদিকে অনেক বল প্রয়োগ করলো তোমার 5 নিউটন। এখন তোমরা বলো বলটা আসলে বস্তুটা কোন দিকে যাবে। যারা যারা ক্লাসে উপস্থিত আছে বলো তো বলটা আসলে কোন দিকে যাবে। একজন প্রয়োগ করলো এইদিকে 10 নিউটন, আরেকজন প্রয়োগ করলো এইদিকে 5 নিউটন। এখন বলটা আলটিমেটলি কোন দিকে যাবে, এই যে বস্তুটা আছে এটা আলটিমেটলি কোন দিকে যাবে একটু বলো তো। আর বস্তুটা ভর হচ্ছে তোমার সেম আগের মতোই 5 কেজি ভরের বস্তু। তো ইজি একবারে, যেহেতু এদিকে বলটা বেশি প্রয়োগ করা হয়ে যাচ্ছে, তুমি সিম্পল আর কি, ধরো এটা একটা বস্তু, এই বস্তুর পর একজন এদিকে বল প্রয়োগ করলো 10 নিউটনে, আরেকজন এদিকে বল প্রয়োগ করলো 5 নিউটনে, তোমার জাস্ট ঠেলা টানা আর কি। তো এদিকে যেহেতু বলটা বেশি প্রয়োগ করেছে, তার মানে কি আলটিমেটলি বস্তুটা এদিকে যাবে। এখন সূত্র তো তোমার একটা শিখাইছি আমি, কি F=ma। এখন এদিকে যে যাবে বস্তুটা, আমার প্রশ্ন হচ্ছে তোমার ত্বরণ কত, এর মান কত, নিশ্চয় বুঝছো। এখন যে সূত্র, তুমি তো একটা সূত্র শিখছো, F=ma। এখন আমি জাস্ট কি বলছিলাম, এফ নিট, কি বলছিলাম না, এটা শিখবে কি F=ma। এখন এফ নিট মানে কি, লব্ধি বল, মানে তোমার লব্ধি মানে তোমার জাস্ট যোগফল আর কি, মানে আলটিমেটলি তোমার কাছে কি থাকতেছে আর কি। এখন লব্ধির ক্ষেত্রে যোগফল যেহেতু বলছি, তাহলে তুমি কি করবা, এফ নিটের জায়গায় কি করবা, তুমি যোগ করে দিবা। এই জায়গা থেকে আছে 10, আর এই জায়গা থেকে আছে 5, কি 5। আমি যেহেতু বললাম লব্ধি হচ্ছে যোগফল, তার এই জায়গাতে কি করবা 5 × a, তার এর মান কত আসে তোমার জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে কত, 10 আর 5 কত 15, আর যে থেকে 5 দিয়ে ভাগ করলে কত থাকে তোমার 3। যারা যারা ক্লাসে উপস্থিত আছো জানাও তো হয়েছে কিনা। একজন উত্তর আর সে উত্তর দিয়েছে তোমার 3, আর সে উত্তর দিয়েছে 5। জানাও তো উত্তর কি সঠিক রয়েছে কিনা। সবাই উত্তর দিচ্ছে 5। এই জায়গার মধ্যে আমি ত্বরণ চেয়েছিলাম, তো F=ma। এখন আমার এফ এর মানও দেওয়া আছে, এম এর মানও দেওয়া আছে, আমার জাস্ট কি লাগবে, তোমার এর মানটা লাগবে। তাহলে কি আসে তোমার F/m। এফ এর মান কত দেওয়া, আমি কি বলছিলাম, এফ কি তুমি লব্ধি বল হিসাব করবা যখন একাধিক বল থাকবে, যখন একটা মাত্র বল থাকবে তখন একটা হিসাব করবা, আর যখন একাধিক বল থাকবে তখন তাদের লব্ধি হিসাব করবা। লব্ধি মানে কি, তাদের যোগফল আর কি। যেহেতু লব্ধি যোগফল, তাহলে আমি কি জাস্ট যোগ করে দিলাম, এদিকে 10, এদিকে 5, এদিকে 10, এদিকে 5, তাহলে যোগ করলে কত আসে তোমার 10 আর 5 15। তাহলে কি F/m, যেহেতু F=ma, তাহলে কি তুমি জাস্ট উল্টা করবা, কি F/m, তাহলে যদি 15 আর নিচে কি তোমার 5, যেহেতু বস্তু বড় 5 কেজি, তাহলে 3 মিটার/সেকেন্ড স্কয়ার আসার কথা না।
যারা যারা ক্লাসে আছে উপর উত্তর দাও 3 মিটার পার সেকেন্ড না, সেকেন্ড স্কোয়ার না উত্তর। তো যারা যারা ভাবতেছো যে উত্তর হচ্ছে তোমার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাদের জন্য সময় হতো না, এর উত্তর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার না। এটা কিভাবে? আমি তো বললাম যে এফ নিট মানে কি, তোমার এটা আসলে লব্ধি বল, মানে তাদের যোগ করবা। এখন তোমরা বল তো তোমার একটু আগে আগে স্লাইডে দেখেছিলাম যে বল তো তোমার স্কেলার রাশি না, যে তুমি নর্মাল বীজগাণিতিক নিয়মে তুমি যোগ করে ফেলবা, এটা তো স্কেলার রাশি না। তার মানে এটা যেহেতু ভেক্টর রাশি, তার মানে তোমার এটা মানটাও তোমার কি কনসিডার করতে হবে, যে মানটা কি একদিকে নাকি বিপরীত দিকে। এখন একদিকে যদি মানটা পজিটিভ ধরো, তাহলে অন্যদিকে কি নেগেটিভ ধরবা। সিম্পল কথা, তুমি যদি ডান সাইডে পজিটিভ ধরো তাহলে সিম্পল, বাম সাইডে নেগেটিভ ধরবা। তুমি যদি উপরে পজিটিভ ধরো তাহলে নিচে নেগেটিভ ধরবা। এটুকু বুঝতে পারছো কিনা? তার মানে তুমি যে এই টাইপের এই সাইডের যে বলটা, যে ডান সাইডের যে বলটা, এটা তুমি যদি পজিটিভ ধরো তাহলে বাম সাইডের যে বলটা সেটা কি ধরবা, নেগেটিভ ধরবা। তার মানে এই যে 10 নিউটন বলটা ছিল এটা আসলে প্লাস 10 নিউটন, আর বাম সাইড যেহেতু নেগেটিভ হবে তাহলে এই যে 5 নিউটন ছিল এটা আসলে মাইনাস 5 নিউটন হবে। তাহলে আসলে হবে কি জিনিসটা? তো এটা ভুল গেল, এটা এমনি হবে না, তাহলে আসলে কেমনে হবে? তো কেমনে হবে তোমার? সেম সূত্র তো এটাই, এফ ইকুয়ালস টু এম এ, সরি। তাহলে কি তোমার একটা হচ্ছে 10 নিউটন, এফ নিট কি দুইটা, F1 প্লাস F2, তাহলে F1 প্লাস F2, যেহেতু দুইটা বল আছে আমি দুইটা বল যোগ করলাম, ইকুয়ালস টু কি তোমার এম এ। এখন আমি কি বলছি, এক সাইড যদি পজিটিভ ধরো আর এক সাইড কি নেগেটিভ ধরতে হবে, মানে তোমার সাইডটা হচ্ছে মানে দিকটা তোমার কাউন্ট করতে হবে, সোজা কথা। এখন দিকটা কাউন্ট করতে হবে, কারণ কি তোমার এটা হচ্ছে বল, বল যেহেতু ভেক্টর রাশি, তার মানে দিকটা তার কনসিডার রাখতে হবে। তার মানে কি F1 প্লাস F2, তাহলে এই দিকে যদি আমি পজিটিভ ধরি তাহলে ওই দিকটা হচ্ছে নেগেটিভ। তার মানে আমি যদি F1 এর মান যদি প্লাস 10 নিউটন ধরি, তাহলে F2 এর মান কত কী হবে, প্লাস মাইনাস 5 নিউটন, ইকুয়ালস টু কী হবে 5 ইন্টু এ। এখান থেকে যদি তুমি যদি এর মান নির্ণয় করো কত হবে, এই জায়গার মধ্যে আসলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তো 10 মাইনাস 5 কত 5, তুমি যদি এটাকে 5 দ্বারা ভাগ করে কত থাকবে 1, তাহলে উত্তর কী হবে তোমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? আরিশা আর অনেক যারা যারা ক্লাসে রয়েছে তারা জানো তো এতটুকু বুঝতে পারছো কিনা? এই যে ওটুক যে বুঝাইছি, ওটুক যে বুঝিয়েছি, ওটুক বুঝতে পারছো কিনা জানো তো? এতটুকু বুঝতে পারলে আমি পরের স্লাইড আগাবো। দেখো, আচ্ছা এখন হচ্ছে তোমার কেস 3। তোমাদের নর্মালি এরকম টাইপের প্রশ্ন আসে, এরকম টাইপের প্রশ্ন হচ্ছে তোমার আসে, এগুলো আসে। এখন যেহেতু তোমার ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন আসলে আমি যে পরে দুইটা টাইপ কেস দেখাচ্ছি, কেস 2 আর কেস 3, সেখান থেকে প্রশ্ন আসবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো তোমার যখন ইয়াদের লাস্টের দিক দিয়ে যাবো, তুমি ঘর্ষণ বল আসবে, অনেকগুলো কিছু বিষয় আসবে, অনেকগুলো কনসেপ্ট আসবে। তো ওই কনসেপ্টগুলো বোঝার জন্য মাস্ট হচ্ছে তোমার এগুলো জিনিস জানার দরকার আর কি। একটা বল যদি দুই দিকে প্রয়োগ করা হয়, সিম্পল জিনিস, তুমি তোমাকে ধরো এক দিক থেকে একজন টানতেছে 10 নিউটন বলে, আর দিক দিয়ে 5 নিউটন বলে। এখন তুমি আসলে কোন দিকে যাবে? যে বেশি বলে টানছে তার মানে 10 নিউটনের বলের দিকে যাবে, নিশ্চয় বুঝছো। এখন হচ্ছে কত নিউটন ত্বরণে যাবে। এখন তুমি চিন্তা করো, তোমাকে যদি একজন এদিকে 10 নিউটন বলে টানে, তুমি যে স্পিডে ওর দিকে যাবা, তোমার যদি একদিকে 10 নিউটন আর এদিকে 5 নিউটন বলে, তুমি ওই দিকে যাবা ঠিক আছে, কিন্তু এত স্পিডে কিন্তু যাবে না, কারণ কি ওই দিকে আরেকজন টানতেছে। তার মানে ওর যে ধাক্কা বলটা ছিল ওই বল থেকে কি ওর বলটা মাইনাস করতে হবে, যে মাইনাস করবা ওইটা হচ্ছে তোমার লব্ধি বল। হ্যাঁ, সহজলে তাহলে পরের টাইপে যাই। এখন কি তোমার এই জায়গার মধ্যে সেম একটা বল, সেম আবার দুইটা বলে প্রয়োগ করবে, আর এসে আর হচ্ছে অনেক দল প্রয়োগ করলো, এদিকে আর এসে প্রয়োগ করলো কি সেম আগের মতো, মানগুলো আমি চেঞ্জ করবো না, 10 নিউটন। আর এদিকেই সেম অনেক প্রয়োগ করলো, এটা হোলটা অনেক প্রকাশ করলাম এই জায়গার মধ্যে আগের মতো। এদিকে ধরো অনেক প্রয়োগ করলো একদিকেই, সেটা হচ্ছে কি F2 মান কি 5 নিউটন, সেম আগের মতোই, যে বস্তুর ভর সেটা হচ্ছে 5 কেজি। এখন আমার প্রশ্ন হচ্ছে ত্বরণ কত? যারা যারা ক্লাসে উপস্থিত আছে, তখন ক্লাস করছো, তাদের পারার কথা ত্বরণ কত এখানে?
তোমাদের যে কনসেপ্টগুলো পড়াবো এগুলো এসএসসির জন্য তোমার মোর দেন এনাফ, এগুলো বাইরে কোনো টপিক আসবে না ইনশাল্লাহ। তোমাদের স্কুলের পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, এই পরীক্ষাগুলোতে এবারে কোনো তোমার কনসেপ্ট আসবে না। তোমাদের একবার কোড থেকে বলবো এবং কোনগুলো আসতে পারে ওইগুলো জানিয়ে দিব তোমাদেরকে। তাহলে বলো তো এই জায়গায় এর মান কত? তোমাদের 1 মিনিট সময় দিলাম, এর মানটা নির্ণয় করে জায়গা থেকে। যারা যারা ক্লাসে এতক্ষণ বুঝছো তারা অবশ্যই এটা পারার কথা। এর মান কত? দুজন একই দিকে প্রয়োগ করছে, এটা হয়তো একটু অন্যদিকে হয়ে গেছে, কিন্তু দুজনের দিকটা হচ্ছে একদিকে, বল প্রয়োগের দিক হচ্ছে একদিকে, মানে হচ্ছে বাম দিকে ডানের দিকে। সেম আগের মতো সূত্র ইউজ করবা কি, এফ নিট ইকুয়ালস টু কি এম এ। এখন কি F1 প্লাস F2 যেহেতু দুইটা বল, তার মানে কি F1 প্লাস F2 ইকুয়ালস টু কি এম এ। এখন একটা হচ্ছে F1 কত 10 নিউটন, আর F2 মান কত -5 নিউটন হবে। আমি কি বলছিলাম, একদিক যদি তুমি পজিটিভ ধরো আরেক দিক কি ধরবা, নেগেটিভ ধরবা। এখন তুমি ধরো এই দিক থেকে ডান দিক হচ্ছে পজিটিভ ধরছো, বাম দিক তার মানে কি নেগেটিভ। এখন বাম দিকে কোনো বল আছে, দুইটা বলে কি ডান দিকে, তার মানে দুইটা বলের সামনে কি আসবে, পজিটিভ আসবে, তার মানে ওইটা কি +5 হবে। ইকুয়ালস টু কি এম এর মান হচ্ছে 5 আর এর মান হচ্ছে তুমি নির্ণয় করবা। এখান থেকে তোমার এর মান কত আসে, তোমার এটা হচ্ছে 10 + 5 কত 15। 10 + 5 কত 15। এটা ভাগ করবা কি দিয়ে, ভর দিয়ে, মানে হচ্ছে 5 দিয়ে, তার মানে কত আসে তোমার 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? হ্যাঁ, আর সে সঠিক উত্তর দিচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে তার ক্লিয়ার আর কি। তো যারা যারা ক্লাসে আরো জয়েন আছো তারা জানো তো এই 3টা কেস বুঝতে পারছো কিনা। এই 3টা হচ্ছে তোমাদের একবারে বেসিক কেস আর কি, কি কি হতে পারে এই জায়গার মধ্যে। এই 3টা কেস যদি বুঝো তাহলে এখান থেকে যত দরকার যত পেঁচানে পেঁচায় অঙ্ক দেখ তুমি সেই অঙ্ক পারবা, যদি এই 3টা কেস বুঝতে পারো তুমি। এই দেখো এখন একটা সূত্র কি পড়ছে, F=ma। আমি জাস্ট কি মাথা থেকে বলছিলাম যে F=ma, এই এফটা হচ্ছে তোমার লব্ধি বল, মানে আলটিমেটলি তোমার কি বলটা থাকতেছে তোমার হাতে। আলটিমেটলি তোমার উপরে যে বস্তুটা আছে এই বস্তুর উপর আলটিমেটলি কি বলটা প্রয়োগ করা হয়েছে, তুমি বস্তুটা আসে অ্যাকচুয়ালি যেদিকে গতিশীল। এখন একটা বস্তুর উপর যদি একটা বল বলে ক্রিয়া থাকে, তার মানে কি সেটাই তার লব্ধি বল। আর একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া থাকে, তখন তোমাকে কনসিডার রাখতে হবে তোমার যে দিকটা, সেই দিকটা যদি বলগুলোর দিক একই হয় তাহলে যোগ করবা, বলগুলোর দিক যদি বিপরীত হয় তাহলে বিয়োগ করবা। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? তো ক্লাসের যারা যে উপস্থিত আছে বলো তো, বলো তো এই 3টা টাইপ বুঝছো কিনা তোমরা? তোমরা এই 3টা টাইপে কোনো সমস্যা আছে কিনা? এখন আমি কি বললাম, এই 3টা টাইপ থেকে যদি একই দিকে থাকে বলগুলা যোগ করবা, আর বিপরীত দিকে থাকলে কি করবা, বিয়োগ করবা, একবার সিম্পল হিসেব। এখন তুমি কোন দিকে যোগ করবা কোন দিকে বিয়োগ করবা, এখন তোমাদের খালি চেকে তোমাদেরকে যে জিনিসটা এজিউম করবা। এখন তুমি চিন্তা করো, আমি এই কেসের কথা চিন্তা করো, আমি যে বলটা বেশি সে বলের দিকে তুমি প্লাস হিসাব করছি, আর যে বলটার কম ওই বলের দিকে তোমার মাইনাস হিসাব করছি। এখন অনেকগুলো ধরো বল দেওয়া আছে, তুমি বুঝতে পারতেছো না কোনটার আগে প্লাস ইউজ করবা আর কোন দিকে তুমি প্লাস ইউজ করবা, কোন দিকে মাইনাস ইউজ করবা। তুমি এর কথা চিন্তা করো, এই জায়গার মধ্যে যদি 5 নিউটন হতো আর এই জায়গার মধ্যে যদি 10 নিউটন হতো, তাহলে তুমি যদি এটার প্লাস ইউজ করতা আর এটা যদি মাইনাস ইউজ করতা, তার মানে তোমার উত্তরটা কি আসতো, 5 - 10 = ma। তার এর মানটা কত আসতো তোমার, -1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তখন কিন্তু মাইনাস আসে পড়তো। এখন মাইনাস মানে কি বোঝায় তোমার, এখন যদি প্লাস আসছে, প্লাস মানে কি তুমি যেদিকে প্লাস হয়েছে ওই দিকে হচ্ছে তোমার, যেদিকে প্লাস ধরছো ওই দিকে হচ্ছে বলটা ত্বরণে গতিশীল। আর যদি তোমার এটা আমার মাইনাস আসতো, তার মানে আসলে কি বোঝায়, যেদিকে তুমি ত্বরণটা ধরছিলা গতিশীল ওই দিকে না হয় তার বিপরীত দিকে। এতটুকু বুঝতে পারছো কিনা? হ্যাঁ বুঝতে পারছো। এখন এতটুকু যদি বুঝতে পারো, এখান থেকে যে সামারিটা আসলে কি তোমার হচ্ছে একই দিকে থাকলে সামারি, তো ইট স্লাইলি যে সামারিটা আসলে কি তোমার একই দিকে থাকলে যোগ করবা,
একের দিকে থাকলে কি করবা, তুমি যোগ করবা, আর বিপরীত দিকে থাকলে কি করবা, বিয়োগ করবা। বিপরীত থাকলে কি করবা, বিয়োগ করবা। এখন তোমাকে বল যদি 2টা না দিয়ে 4টা 10টা 11টা 12টা 20টা বলে দাও, তোমাদের কোনো সমস্যা আছে, তোমরা কি পরিবর্তনটা কি হবে, তোমরা সূত্র একটাই, F = ma। এখন F এর জায়গায় কি 20টা বল আসবে। এখন যে বলগুলা একদিকে থাকবে এগুলো বলগুলোকে প্লাস ধরবা, আর যে বলগুলো বিপরীত দিকে থাকবে সেই বলগুলো কি করবা, মাইনাস ধরবা। এখন তুমি নর্মালি সবসময় বাম দিকে ডান দিকটা পজিটিভ ধরবা, আর এই দিকটা হচ্ছে পজিটিভ ধরবা, আর এই দিকটা হচ্ছে নেগেটিভ ধরবা। এখন সবসময় এভাবে করবা, যখন তোমার পজিটিভ আসবে তার মানে তার ত্বরণ কোন দিকে, এদিকে, আর যদি নেগেটিভ আসে তার ত্বরণ কোন দিকে, এদিকে। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো। এখন একটা বস্তু ধরো আছে এই জায়গার মধ্যে, ধরো উদাহরণ দেয় জায়গার মধ্যে একটা বস্তু ধরো, এটা আছে, এই বস্তুর উপর এদিকে ধরো, এটা ভাসছে না, এই বস্তুর উপর ধরো এদিকে F1 F2, এদিকে হচ্ছে তোমার F3, এদিকে তোমার ধরো F4, এদিকে ধরো F5। এখন বলছে বস্তুর ত্বরণ কত, বস্তুর ভর ধরো m কেজি বল, বস্তুর ভর দেওয়া আছে, একবার ইজি। তোমার কি আসবে, তুমি মাথা ঘামানোর কোনো দরকার নাই। তোমার কি সূত্র, আমি একটা সূত্রে পড়েছি, তোমার কি F = ma। এম এর মানে তো আর পরিবর্তন হবে না, তোমার এর মান তো নির্ণয় করবা, নর্মালি এর মান নির্ণয় করতে বলে, তো এফ এর মানটা আসলে কত বসাবা, এটা হচ্ছে তোমার চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ আসলে একবার ইজি, তুমি এই বাম দিকে ডান দিকে যেগুলো থাকবে এগুলো পজিটিভ ধরবা, আর এই দিকে কি ধরবা, নেগেটিভ ধরবা। তারপর এদিকে কারা আছে, F1 F2 আর F4, তাহলে F1 F2 আর F4 আগে পজিটিভ ধরবা, F1 প্লাস F2 প্লাস F4, এটা তো পজিটিভ, আর বাম দিকে যেগুলো বল ক্রিয়া করতেছে ওইগুলো কি নেগেটিভ। বাম দিকে কারা ক্রিয়া করতেছে, F3 আর এটা হচ্ছে F1 F2, এটা হচ্ছে F5। হ্যাঁ আচ্ছা, F3 আর F5, তাহলে কি F3 আর আচ্ছা নেগেটিভ হবে সামনে, এর মধ্যে কি হবে, মাইনাস কি হবে, F3 মাইনাস F5 = কি হবে, ma। এই জায়গার মধ্যে F1 F2 F3 F4 F5 সবার মান দেওয়া থাকবে। তোমার তোমার কাজটা কি, কার আগে পজিটিভ আসবে কার আগে নেগেটিভ আসবে সেই জিনিসটা জাস্ট বোঝানো। এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার থাকলে আমি আগামী সাইডে যাই। এটা হচ্ছে তোমার সর্বোচ্চ কেস আসতে পারে এরকম আর কি। আচ্ছা তাহলে আমি পরের সাইডে যাই। আচ্ছা আচ্ছা, এই সাইডে আছে তোমার সাম্য আর অসাম্য বল। তোমরা যখন বইটা খুলবা তখন দেখবা এই জিনিস, এই দুটো টপিক কিন্তু তোমাদের আছে। এখন সাম্য আর অসাম্য বলটা আসলে কি, তোমরা দেখতে পাচ্ছ একটা বস্তুর উপর যদি একটা বল ক্রিয়া করে বস্তুটা ক্রিয়াশীল হবে। এখন একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে বস্তুটা কি সবসময় ক্রিয়াশীল হবে কি হবে না জানো তো। যারা যারা ক্লাসে আসো, ধরো একটা বস্তু আছে, একটা বস্তু ধরো m কেজি ভরের বস্তু, তো এই বস্তুর উপর যদি একটা বল প্রয়োগ করো তাহলে আসলে কি বস্তুটা কি ক্রিয়াশীল হবে না কি হবে না জানো তো। অবশ্যই বলটা ক্রিয়াশীল হবে। এখন বস্তুটার উপর যদি একাধিক বল ক্রিয়া করে, ধরো একটা বস্তুর উপর তোমার একাধিক বল ক্রিয়া করতেছে, তো একাধিক বল যখন ক্রিয়া করে তখন কি বস্তুটা গতিশীল হবে কি হবে না। নর্মাল চিন্তা করলে অবশ্যই হবে। তো এইদিকে বল প্রয়োগ করতেছে তুমি এদিকে, আর এদিকে আরেকজন বল প্রয়োগ করতেছে, তো দুই দিকে তো বল প্রয়োগ করতেছে, তার মানে কি অবশ্যই ক্রিয়াশীল হবে। ক্রিয়াশীল কি হবে না এরকম কি হইতে পারে কোনো সময় বলো তো। তুমি জাস্ট এগুলো বোঝার জন্য তুমি নিজেকে বস্তু হিসাবে বিবেচনা করবা। তোমার দিকে ধরো যে বল প্রয়োগ করা মানে তোমাকে একটু টানতেছে এরকম হিসাব করবা। ধরো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাকে একটু টানতেছে এই জায়গা থেকে এই জায়গা থেকে। এখন আমাকে টানার পরেও কি আমি স্থির থাকবো নাকি থাকবো না এরকম হইতে পারে কিনা, থাকবো নাকি অবশ্যই হইতে পারে এরকম যে আমার এই দিক দিয়ে টানে নিয়ে গেলো অবশ্যই স্থির না আমি। এরকম কি হইতে পারে যে আমাকে টানছে কেউ কিন্তু আমি স্থির রয়েছি, টানার পরে আমি স্থির হয়ে গেছি, এরকম কি হইতে পারে কিনা, অবশ্যই হইতে পারে। ধরো এইদিকে আমাকে একজন টান দিল, এদিকে সেম বলে আমাকে একজন টান দিল, দুজনের শক্তি সেম, দুজন আমি টানতেছি, তাহলে কি আমি স্থির না, অবশ্যই আমি কিন্তু স্থির। আমি কিন্তু এইদিকেও যাচ্ছি না আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে এই কেসটা আসলে কোন সময় হয়, যখন একটা বস্তু, এখন আমার জায়গায় বস্তু বিবেচনা করো, একটা বস্তু এম্বরের, এই বস্তুর উপর একটা বল এদিকে F1 বলে ক্রিয়া করছে, আর এদিকে হচ্ছে তোমার F2 বলে ক্রিয়া করছে। বস্তুটা তোর গতিশীল থাকবে কোনো সময় যদি বল দুটো হেরফের থাকে। তোমাদের আগে আমি গত ফ্লাইটে দেখেছিলাম যে কেস্টোর কথা চিন্তা করো,
কেস টু এর কথা চিন্তা করো, এদিকে এক বল প্রয়োগ করছে, এদিকে আরেকটা বল প্রয়োগ করছে, বস্তু কিন্তু গতিশীল। কত মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। এখন এই যে এদিকে 10 এদিকে 5, দুইটা কিন্তু ইকুয়াল না। এখন যদি এমন হইতো এই যে এদিকে একটা বল প্রয়োগ করছে, এদিকে আরেকটা বল প্রয়োগ করছে এবং দুইটা বল ইকুয়াল, ধরো F1 আর F2 প্রয়োগ করছে, আর F1 আর F2 যে মানটা সমান, তখন কি বস্তুটা গতিশীল নাকি গতিশীল না? বলো তো, জানো তো? যারা যারা ক্লাসে উপস্থিত আছো জানো তো, এখন কি বস্তুটা গতিশীল না নাকি স্থির? এখন তো অবশ্যই কি বস্তুটা এদিকে তোমাকে যদি একটা বল সেম বলে টানে, এদিকে যদি আবার সেম বলে টানে, তার মানে কি তুমি দুই দিক থেকে সেম বলে পাইতেছো তুমি, তখন কিন্তু স্থির থাকবা। তাহলে এই জায়গাতে কি বস্তুটা স্থির। এই যে এই জায়গার মধ্যে বস্তুটা স্থির, কিন্তু বস্তুটার উপর কি বল প্রয়োগ করা হয়েছে নাকি হয়েছে না? অবশ্যই বল প্রয়োগ করা হয়েছে। এই যে বল প্রয়োগ করার পরে বস্তুটা স্থির রয়েছে, এই বলটাকে বলা হয় কি তোমার সাম্য বল। এই বলটা কি বলা হয়? তোমার সাম্য বল। এই যে F1 F2 এই বলটাকে কি বলা হয়? তোমার সাম্য বল। আর তুমি চিন্তা করো, এই জায়গার মধ্যে তিনটা কেস, সেম কেসে কিন্তু একটা কেসে কি হয়েছিল, একটা বল প্রয়োগ করা হয়েছিল, আরেকটা কেসে কি দুইটা বল প্রয়োগ করা হয়েছে একদিকে, আরেকটা কেস কেসে দুইটা বল দুই দিকে প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা ব্যাগে আলাদা আলাদা বলে প্রয়োগ করা হয়েছে। তখন কি বস্তুটা তিন ক্ষেত্রে কি গতিশীল ছিল। তার মানে এই যে তিন ক্ষেত্রে বস্তুটা গতিশীল তোমার এরকম হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার একাধিক বল হইতে পারে, একটা বল হইতে পারে, সেক্ষেত্রে তোমার এই যে বলগুলো থাকে সেগুলো কি তোমার অসাম্য বল। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? আর সে উত্তর দিয়েছে বলগুলো যখন বিপরীত ধর্মী হবে, বিপরীত ধর্মী না, বিপরীত দিকে হবে যখন, বুঝতে পারছো জিনিসটা? তখন একটা বস্তুর উপর যখন, তাহলে আসলে এই থেকে সামনে এটা আসলে কি, একটা বস্তুর উপর যখন একাধিক বল ক্রিয়া হচ্ছে কিন্তু বস্তুটা আসলে গতিশীল হচ্ছে না, তো মানে কি তোমার একাধিক বল যে ক্রিয়া করছে তারা বিপরীত দিকে, আর তারা কি তোমার একে একে তাদের মানও কিন্তু সেম, তখন কি বস্তুটার কোনো গতিশীল হচ্ছে না, তখন যে বলটা সেই বলটাকে কি বলা হয়? সাম্য বল। আর একটা বস্তুর উপর যখন একাধিক অথবা এক বা একাধিক বল ক্রিয়া হচ্ছে কিন্তু বস্তুটা হচ্ছে তোমার গতিশীল হচ্ছে, তখন যে বলটা সেই বলগুলো হচ্ছে তোমার কি অসাম্য বল। তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে তোমার একটা ধরো সিলিং থেকে এটা মুছে দিই, ধরো তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলো উদাহরণ দিই। ধরো একটা সিলিং থেকে একটা বল ঝুলানো, একটা সুতাতে একটা বল ঝুলানো আছে। এখন বলটা কি স্থির নাকি গতিশীল? অবশ্যই বলটা স্থির। স্থির, তাহলে কি তার উপর কোনো বল প্রয়োগ করা হয়েছে না? অবশ্যই তার উপর যে একটা অভিকর্ষ বল নিচের দিকে, অভিকর্ষ বল নিয়ে আমরা আলোচনা করবো আগামীতে, মানে হচ্ছে পৃথিবী যে বলে তোমাকে টানছি সে বলে হচ্ছে তোমার অভিকর্ষ বল, তার মানে অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করতেছে। এখন একদিকে বল প্রয়োগ করতেছে, আরেকদিকে কি বল প্রয়োগ করছে না? অবশ্যই করছে। তুমি যখন সুতার দিকে টান দিবে, সুতার দিকে ধরবাই হবে, দেখবা সুতা কিন্তু টান টান আছে। যেহেতু টান টান আছে তার মানে কি এটার মধ্যে একটা টান বল আছে। তার মানে কি এই যে এটার মধ্যে একটা টান বল আছে, এটা কি আসলে টান বল? এই যে একটা বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করতেছে, একটা অভিকর্ষ বল আর একটা হচ্ছে টান বল। এই যে একাধিক বল ক্রিয়া করার পরেও কিন্তু বস্তুটা স্থির আছে, কারণ কি এই দেখো দুইটা বল ক্রিয়া করছে এবং দুইটা বিপরীত দিকে এবং তাদের মান কি সমান। এটা যখন যা বলছি এটা হচ্ছে তোমার বাস্তব একটা উদাহরণ, যে একটা সিলিং থেকে একটা বস্তুকে একটা বলকে অথবা একটা বস্তুকে সুতোর সাহায্যে ঝুলানো হলে বস্তুটা স্থির থাকে কেন? কারণ তার উপর একাধিক বল কিন্তু প্রয়োগ করা হচ্ছে, একটা কি অভিকর্ষ বল যেটা পৃথিবী প্রয়োগ করছে, আর একটা কি তোমার টান বল যেটা সুতো দ্বারা প্রয়োগ করা হচ্ছে। এই যে একাধিক বল ক্রিয়া থাকার পরেও যে তোমার বস্তুটা স্থিতিশীল, তখন এই বলগুলোকে কি বলা হয়? এই যে টান বল আর এই যে অভিকর্ষ বল, এই বলটাকে কি বলা হয়? তোমার সাম্য বল। আর একটা উদাহরণ আছে তোমার বইয়ের ক্ষেত্রে, দেখবা বইয়ের ক্ষেত্রে তোমার সুতাতে তোমার বান দিয়ে তারপর দুই দিক থেকে টানা হচ্ছে। এখন দুই দিক থেকে যদি বইটা টানা হয় তাহলে কি হবে? বইটা স্থির থাকবে, কারণ কি দুই দিক থেকে যে টানটা দেওয়া হচ্ছে এই টানটা তোমার ইকুয়াল। এখান থেকে কিন্তু বই এরকম উদাহরণ আছে তোমার বইয়ের ক্ষেত্রে দেখায়। তোমাদের বই যে উদাহরণটা যাচ্ছে এরকম আর কি, একটা বই আছে এরকম, ধরো এটা একটা বই, তো বইয়ের উপর দেখবা সুতাতে এদিকে এদিকে সুতাতে বান আছে, বান এদিক দিয়ে একজন টানছে আর এদিকে একজন টানছে। তো একটা বস্তুর উপর একটা বইয়ের উপর সুতাতে বেঁধে এদিকে একজন টানছে এদিকে একজন টানছে, F1 আর এটা ধরো F2, তাও কিন্তু বইটা স্থির, কারণ কি এখন কিন্তু তাদের কি বান বিপরীত দিকে কিন্তু না, কারণ কি তাও তবু স্থির কেন? কারণ নিচের দিকে আরেকটা বল আছে, সেটা হচ্ছে তোমার অভিকর্ষ বল।
এখন এই 3টা বল প্রয়োগ করার পরেও কি বস্তুটা স্থির আছে নাকি নাই? অবশ্যই বস্তুটা স্থির আছে। তার মানে যে 3টা বল, এই 3টা বল কি বলা যায়? সাম্য বল। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? আর এসে আর যারা যারা কে আজ অনেক যারা যারা ক্লাসে উপস্থিত আছে জানো তো এতটুকু বুঝতে পারছো কিনা? এক বা একাধিক বল, এক বল ক্রিয়া করলে আসলে বস্তুটা গতিশীল হয় সবসময়, মানে অসম্ভব বল হয়। একাধিক বল ক্রিয়া করার পরে যদি বস্তুটা তোমার একাধিক বলের মধ্যে 2টা বল হইতে পারে, 3টা বল হইতে পারে, 4টা বল হইতে পারে, 5টা হইতে পারে, বিভিন্ন বল হইতে পারে। একাধিক বল ক্রিয়া করার পরে যদি বস্তুটা তোমার স্থির থাকে তখন এই বলগুলোকে কি বলা হয়? সাম্য বল। আর যদি বস্তুটা গতিশীল হয় তখন এই বলগুলো বলা হয় অসাম্য বল বা সাম্যতাহীন বল। বুঝতে পারছো কিনা জানো তো? একবার ইজি একটা টপিক। বুঝলে আমি পরবর্তী স্লাইডে আগাবো। এখন যে এটা তোমার টপিকটা সেটা কি বলছে? দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রয়োগ। কেউ কি বলতে পারবে নিউটনের দ্বিতীয় সূত্র? এটা কার? তো নিউটনের অবশ্যই। অবশ্যই নিউটনের হবে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র তোমার প্রমাণ কেমনে করবো আমরা? যারা যারা আছো তারা বলো তো দ্বিতীয় সূত্রটা কি ছিল আর প্রথম সূত্রটা কি ছিল নিউটনের? নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছিল আর প্রথম সূত্রটা কি বলছিল? আমরা দ্বিতীয় সূত্র থেকে কি পাইছি আমরা এটা বলো তো? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইছিলাম? এফ ইকুয়াল টু কি? এম এ না, যেটা আমরা ক্লাসের শুরুতে দেখেছিলাম এফ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে আউটপুটটা, সেই আউটপুটটা হচ্ছে এটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। আর প্রথম সূত্র কি বলছিল? যে একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সবসময় সমবেগে চলতে থাকবে। তো এখন দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটা কেমনে আনবো? প্রথম সূত্র আসলে কি বলতেছে? যে একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয়, বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় তার মানে আসলে কি বলটা কত? 0। তার মানে আমি বল জায়গায় 0 বসাই দিই। আমরা যদি বলে যে 0 বসাই তাহলে এই জায়গায় এম এর মান তো 0 না, এটা বস্তু ভর তো 0 হবে না। তাহলে আসলে কি তোমার এদিকে আসতেছে এ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে আসলে কি বস্তুটা ত্বরণ নেই। এখন ত্বরণ নেই এটার অর্থ আসলে কি? একটা বস্তুর ত্বরণ কোন সময় থাকবে না, মানে বা ত্বরণ কোন সময় 0 হবে? একটা বস্তুর ত্বরণ কোন কোন সময় 0 হইতে পারে বা কোন সময় থাকবে না? চিন্তা করো তুমি। একটা বস্তুর ত্বরণ কোন কোন সময় 0 হইতে পারে? যারা যারা ক্লাসে উপস্থিত আছো রেসপন্স করো তোমরা, যে একটা বস্তুর ত্বরণ কোন কোন সময় 0 হতে পারে? চিন্তা করো, একটা বস্তু যদি তোমার ধরো স্থির রয়েছে, একটা বস্তু স্থির আছে, ধরো এই একটা বস্তু এই জায়গার মধ্যে জাস্ট একটা টেবিলের উপর জাস্ট স্থির আছে, তার ত্বরণ কত? তার ত্বরণ 0। তার অভিকর্ষ ত্বরণ আছে সেটা আলাদা কথা। আমি এই জায়গার মধ্যে জাস্ট হরিজন্টালি তুমি চিন্তা করো, যে আণবিকভাবে চিন্তা করো, তার ত্বরণ কত? তার ত্বরণ হচ্ছে 0। তো এই জায়গার মধ্যে তার মানে কোন সময় ত্বরণ 0? যখনকার তার কি বস্তুটা স্থির আছে। তার মানে যে ত্বরণ 0, এটা অর্থ কি বস্তুটা স্থির। হ্যাঁ, আরেকটা কি হতে পারে? একটা একটা এই যে আরেকটা কিন্তু তোমার কে রাইট আনসার দিচ্ছে। আরেকটা কি হতে পারে? সমবেগে চললে। কারণ কি সমবেগে মানে কি ত্বরণ মানে কি ব্যাগের পরিবর্তন, আর সমবেগে মানে কি তোমার ব্যাগের তো পরিবর্তন হবে না, তার মানে ব্যাগের পরিবর্তনের হার কত? 0। তার মানে আরেকটা কি হতে পারে তোমার সমবেগে চললে? হিসাব বুঝতে পারছো? একটা বস্তু ত্বরণ কোন কোন সময় 0 হবে? হয় বস্তুটা যদি স্থির থাকে, স্থির থাকলে তো তার ব্যাগও 0, ত্বরণও 0। এখন একটা বস্তু স্থির থাকলে তার ব্যাগও 0, ত্বরণও 0। আমার ত্বরণ তো 0 হচ্ছে, আবার সমবেগে চললেও কিন্তু ত্বরণটা 0। এই দুইটা কি থেকে ত্বরণ 0 হতে পারে? এখন এই দুইটা কেস থেকে আমরা নিউটনের প্রথম সূত্রটা কিভাবে পাই? তুমি নিউটনের প্রথম সূত্র কি বলছিল? যে নিউটনের প্রথম সূত্র আসলে কি বলছিল? যে যদি বল প্রয়োগ না করা হয়, বল প্রয়োগ যদি না করা হয়, এই জায়গার মধ্যে কার আসছে না? আচ্ছা, নিউটনের প্রথম সূত্র আসলে কি বলছিল? যদি বল প্রয়োগ না করা হয়, বল প্রয়োগ যদি মানে এফ এর মান যদি 0 হয়, তাহলে একটা স্থির বস্তু অবশ্যই স্থির থাকবে। এই যে একটা স্থির বস্তু অবশ্যই স্থির থাকবে, এবং একটা সমবেগে চলমান বস্তু, এই সমবেগে চলমান বস্তু সমবেগে কি চলতে থাকে।
হ্যাঁ, আরবে উত্তর দিয়েছে যে সমবেগে চলে। তো এই দুইটা কেসে কিন্তু একটা বস্তুর ব্যাগ কিন্তু এই যে একটা নিউটনের দ্বিতীয় সূত্র যেটা বলছিল, এই দ্বিতীয় সূত্রটি কিন্তু আমরা প্রথম সূত্রটা পেয়ে গেছি। তো এই দুই ক্ষেত্রে কি একটা বস্তুর ত্বরণ 0, আবার কি তোমার বলও কিন্তু 0 নিউটন। এতটুকু বুঝতে পারছো তোমরা? তো এইভাবে আমরা দ্বিতীয় সূত্র থেকে নিউটনের প্রথম সূত্রটা ব্যাখ্যা করতে পারি। আরেকটা নিয়ম আছে তোমার, কালকে তো দেখছিলাম তুমি যে নিউটন দ্বিতীয় সূত্র কি বলছিল যে ভরবেগের পরিবর্তনের হার। তার মানে ভরবেগের পরিবর্তনের হার কি দেখেছিলাম তোমার, এম ভি মাইনাস ইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর হার মানে তোমার কি টি দ্বারা ভাগ করবা, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হার, সেটা তো তোমার বলের সমান। সেটা কি বলছি, সেটা 0 হবে। ব্যাগ এটা তো তোমার বল, এফ ইকোস টু, তো এটা কত আমরা দেখেছিলাম, এফ ইকোস টু এম ভি মাইনাস ইউ বাই টি। তো এটা 0 হওয়ার মানে কি তোমার, এখান থেকে আমরা লিখি ওটা যদি ওই পাশে 0 হয়ে যাবে, তার মানে কি এম ভি মাইনাস ইউ ইকোস টু কি 0। এখান থেকে এম এর ওই পাশে গেলে 0 হয়ে যাবে, তার মানে কি থাকে তোমার ভি মাইনাস ইউ ইকোস টু তোমার কত 0। এখান থেকে কি আসে তোমার ভি ইকোস টু কি ইউ। ভি ইকোস টু ইউ মানে আসলে কি বোঝায়, আদি যে বেগ আর শেষ বেগ সমান হবে। মানে আদিতে তোমার যদি বেগ 0 থাকে তাহলে শেষ 0 থাকবে। আদিতে যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যায়, তার মানে কি পরবর্তীতে কি 5 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তার মানে কি আদিতে যদি স্থির থাকে তাহলে কি পরে স্থির থাকবে, আদিতে যদি যে বেগে যাবে পরবর্তীতে সে বেগে যাবে। এটা বুঝতে পারছো তোমরা? এতটুকু বুঝলে আমি পরবর্তী স্লাইডে আগাবো। তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছো একটু জানাও তো এতটুকু বুঝতে পারছো কিনা। এই যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আসলে কিভাবে আসলো, আমরা ক্লাসের শেষ প্রান্তে আছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দাও এবং ক্লাসের যে প্রশ্নগুলো করবো এর একটু আনসার দিও আর কি, একটু ক্লাসে রেসপন্স করবা, তাহলে আসলে ক্লাসটা সবার করতে ভালো লাগবে এবং ক্লাসের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তোমরা বুঝতে পারবা যদি কোনো সমস্যা থাকে ক্লাসের মধ্যে। তাহলে আমি পরে স্লাইডে আগাই। এখন হচ্ছে তোমার বিভিন্ন প্রকার বল। আমরা যখন আশেপাশে দেখি বল, তো বুঝলা যে কোনো কিছু প্রয়োগ করা, ধাক্কা অথবা ঠেলা যে কোনো কিছু বল হইতে পারে। এখন বলটা আসলে কয় প্রকার হইতে পারে, তুমি যদি বলো তোমার যদি বলা হয় যে তুমি বলো তো বল কয় প্রকার, তুমি বলবা ধাক্কা বল, টান বল। আমরা তো বিভিন্ন জায়গায় বল দেখতে পারি, গাড়িটা চলছে বল, আবার কি তোমার কেউ ধাক্কা দিচ্ছে কেউ, সেটাও বল। আবার তুমি দেখতেছো যে উপর থেকে একটা বস্তু ছাড়িয়ে দিলে কি বল হচ্ছে, কারণ বলে তো মেইন জিনিস, কারণ বল প্রয়োগ করলে একটা বস্তুর অবস্থান পরিবর্তন হবে। তার মানে তুমি যদি দেখো যে কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, তুমি চোখ বন্ধ করে বলতে পারো সেই জায়গাতে একটা বল প্রয়োগ করা হচ্ছে, কারণ তুমি আশেপাশে যত অবস্থান পরিবর্তন দেখতে পারতো সবগুলো তুমি বলতে পারো একটা বল। বুঝতে পারছো? এখন বল আসলে কয় প্রকার, তোমাকে যদি বলা হয় বল প্রয়োগ কয় প্রকার, তুমি বলবা ভাই ধাক্কা বল, ঠেলা বল, টান বল, তারপরে অভিকর্ষজ বল, তারপরে আমরা যখন চুম্বকের উপর একটা চুম্বক ধরি ওইটা তো টাইনে আসে বলে, তার মানে ওইটা একটা বল। তার মানে বিভিন্ন প্রকার বল তুমি বলতে পারবা। এখন আসলে এই সবগুলো বলকে আসলে আমরা কয়েকটা ক্লাসিফাই করি আর কি, মানে সবগুলো বলকে কয়েকটা বলে আড্ডারে নিয়ে আসি এবং ওইটা হচ্ছে তোমার এই বলগুলো হচ্ছে তোমার সবগুলো বলকে রিপ্রেজেন্ট করে। তাহলে যে আমাদের আশেপাশে যত ধরনের বল আমরা দেখতে পাচ্ছি সব ধরনের বলকে মোটামুটি 4টা মৌলিক বলে আমরা বিভক্ত করতে পারি, সেগুলোকে বলে 4টা বল আর কি। তো এই জায়গায় যে বিভিন্ন প্রকার বল আছে আমাদের আশেপাশে, সব বল যত বল আছে সব বলকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, 4টা ভাগে তোমরা আনতে পারে কি, এই 4টা ভাগে ভাগ করতে পারি। আর এই 4টা বলকে বলা হয় তোমার মৌলিক বল। এতটুকু বুঝতে পারছো তোমরা, এই 4টা বলে কি মৌলিক বল তোমার। এখন আসলে মৌলিক বল কারা কারা তোমাদের বই করলে পাইবা কি, প্রথম হচ্ছে তোমার মহাকর্ষ বল। এই 4টা মৌলিক বল কারা কারা, প্রথম হচ্ছে তোমার মহাকর্ষ বল। আমি সবগুলো বল তোমাকে আলোচনা করব। তোমরা মহাকর্ষ বলের অনেক নাম আগে শুনেছো, এখন বুঝবা তুমি মহাকর্ষ বলটা আসলে কি। মহাকর্ষ বলটা আসলে কিছু না,
পৃথিবীর যত ধরনের বস্তু আছে প্রত্যেকটা বস্তুতে একটা ভর আছে। এই যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু একটা ভর আছে, এই ভরের কারণে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে। মানে পৃথিবীর যত ভরের বস্তু আছে সবগুলো ভরের বস্তু একটা বস্তুকে আরেকটা বস্তু আকর্ষণ করে। এই যে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে ভরের কারণে, এই বলটাকে কি বলা হয়? মহাকর্ষ বল। ইন্টারেস্টিং না বিষয়টা? যে আমি এই ধরো এই জায়গার মধ্যে আমার দুইটা বস্তু আছে, এই যে একটা বস্তু, এই যে আরেকটা বস্তু, তাদেরকে ওর একটা ভর আছে, ওর একটা ভর আছে, তার মানে কি তাদের ভর আছে এবং তাদের ভরের কারণে তাদের মধ্যে একটা আকর্ষণ হবে। এখন কথা হচ্ছে ভাই, তাদের মধ্যে যদি আকর্ষণ বল থাকে তাহলে তাদের কাছাকাছি কেন আসছে না? তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে না? তাদের মধ্যে আমি কি বললাম, প্রত্যেকটা যারা ভর আছে এই প্রত্যেকটা ভরের বস্তুর কি মধ্যে একটা আকর্ষণ বল হয় এবং এই আকর্ষণ বলের নামও আছে, তার মানে কি মহাকর্ষ বল। যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে, তার মানে কি তাদের একটা দিকে আসার কথা না? তুমি যদি তাদেরকে একটা টেবিলের উপর রাখো অথবা একটা আমার হাতের উপর রাখলা, এই যে দেখো আমি একটা শর্ট ডিস্টেন্স রাখলাম, এখন তাদের মধ্যে কি আকর্ষণ বল হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাহলে তারা কেন কাছাকাছি আসছে না? এটা কি কেউ আনসার দিতে পারবে? তারা কেন কাছে আসছে না? কাছে কিভাবে আসবে? একটা ত্বরণে আসবে অবশ্যই। আমরা কি জানি এফ ইকুয়াল টু কি, এম না? তাহলে এ ইকুয়াল টু কি, এফ বাই এম। এখন এই যে আকর্ষণ করতেছে একজন আরেকজনকে, এই আকর্ষণ বলটা অনেক 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 ছোট। এই যে অনেক 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 ছোট, তার মানে কি এফ এর মানটা অনেক ছোট, তারে আবার কি এম দ্বারা আবার ভাগ করবা। তাহলে এই যে ভরটা বলতেছে এই ভরটা দ্বারা আবার ভাগ করবা। এই যে ভাগ করার পর আর এর মান দেখবা প্রায় অলমোস্ট জিরো, প্রায় তোমার জিরোর কাছাকাছি আসে। এই যে জিরোর কাছাকাছি আসে এই জন্য তোমার একটা দিকে ছুটে চলে যায় না। তোমরা যারা যারা উপস্থিত জানো তো এদের বুঝতে পারছো কিনা মহাকর্ষ বলটা? আর এই মহাকর্ষ বলকে বিচারও করা যায় যে কতটুকু মহাকর্ষ বল ক্রিয়া করে। তোমরা বুঝতে পারছো কিনা জানো তো মহাকর্ষ বলটা? মানে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর তো ভর আছে, এই ভরের কারণে একটা বস্তু একটা বস্তুকে যে আকর্ষণ করে এই আকর্ষণের নাম হচ্ছে তোমার মহাকর্ষ বল। আর এর যে মানটা মহাকর্ষ বল এফ, এই মানটা হচ্ছে যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে তাদের সমানুপাতিক, তাদের ভরের সমানুপাতিক। ধরো দুইটা বস্তু, এই যে এমন, এটা হচ্ছে তোমার এম টু, এবং তাদেরকে ধরো ডি টু ডিস্টেন্সে রাখা হলো, ডি দূরত্বে তাদেরকে রাখা হলো, তার মানে তাদের মধ্যে আকর্ষণ বল হবে, ওরা এদিকে আকর্ষণ করবে, ওরা এদিকে আকর্ষণ করবে, আকর্ষণ বল হবে। এখন এই আকর্ষণ বলের মানটা কত? এই আকর্ষণ মানটা হচ্ছে তোমার বস্তু দ্বয় আছে, বস্তু ধরে ভরের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এফ সমানুপাতিক 1/d²। বুঝতে পারছো? এই দুটো যদি আমি কম্বাইন করি তাহলে কি আসে তোমার? এফ সমানুপাতিক m1 m2 /d²। এতটুকু বুঝতে পারছো? এখন আমি সমানুপাতিক চিহ্নটা গত ক্লাসে আমি যখন প্রমাণ দেখেছিলাম তখন কিন্তু বলছিলাম সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাই তখন একটা সমান চিহ্ন আনি আর একটা কি ধ্রুবক আনি। তো সেম এটার মধ্যে ক্ষেত্রে হবে কি, এফ ইকুয়ালস টু সমানুপাতিক চিহ্ন উঠাইলাম, একটা সমান চিহ্ন আনলাম, আর একটা ধ্রুবক আনলাম, ধ্রুবকের মানে হচ্ছে জি ইন্টু m1 m2 /d²। এই সূত্রটা তোমরা একটু পরে কাজে লাগবে, এই টপিকে কাজে লাগবে না, পরের টপিকে আমরা কাজে লাগাবো। তো এটা হচ্ছে তোমার মহাকর্ষ বলের সূত্র। ইজিটা আসলে কি? ইজিটা হচ্ছে তোমার মহাকর্ষ ধ্রুবক। এতটুকু বুঝতে পারছো তোমরা যারা যারা ক্লাসে আছো? আরিশা, কেয়া, যারা যারা ক্লাসে উপস্থিত আছো, আরবি, তারা তারা বলো তো এতটুকু বুঝতে পারছো কিনা? তোমরা একটু রেসপন্স করো যে ক্লাসে যারা যারা আছো এতটুকু বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে মহাকর্ষ বল। এখন তারপরে যে বলটা সেটা হচ্ছে তোমার তড়িৎচুম্বক বল, এটা হচ্ছে 1 নম্বর বল। 4টা বল হচ্ছে তোমার হচ্ছে কি বল, মৌলিক বল। এই 4টা বলের মধ্যে প্রথম বল হচ্ছে তোমার মহাকর্ষ বল। আর কি বলছি, তার মান কিন্তু অনেক ছোট। তুমি জায়গার মধ্যে m1 m2 আর ডি এর মানটা বসাও, আর জি এর মান হচ্ছে তোমার 6.673 ইন্টু 10⁻⁻34। নিশ্চয় বুঝতে পারছো? এটার মান কিন্তু অনেক ছোট। আর এর একক কি? জুল।
জুলের মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে তার একক, এটা হচ্ছে তার জি এর মান এবং একক। তো জি এর মান কিন্তু অনেক ছোট, 6.673 ইন্টু 10⁻34, মানে কি জিরোর পরে 34টা শূন্যর পরে তোমার এই 6.673 আসবে, বুঝতে পারছো? তার মানে অনেক ছোট একটা মান। এটাতে যখন যোগ গুণ করবা তার মানে এফএমটা অনেক অনেক প্রায় জিরো কাছাকাছি আসবে। আবার এটা যদি এম দিয়ে ভাগ করো আরও জিরো কাছাকাছি যাবে। এই জন্য আসলে একটা বস্তু থেকে তাইরে আসে না। আচ্ছা, কোন সময় তাইরে আসবো বলো তো? যখন M1 আর M2 মানটা অনেক বড় হবে। সেটা কোন সময় হয়? এই নক্ষত্রগুলোর ক্ষেত্রে হয়। এরপরে স্লাইডে দেখবো তুমি জিনিসটা, এই যে জায়গার মধ্যে মৌলিক বল যেগুলো আছে এগুলো প্রকৃতি দিয়েছিলাম। প্রথমটা কি ছিল তোমার? এই যে হচ্ছে মহাকর্ষ বল। এই যে দেখো নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। কেমনে করে এটা আপাতত তোমার জানবে না, তোমার এই জায়গার মধ্যে তোমার যে কণিক ব্যাগ এগুলো টপিক আসবে। এতটুকু বুঝতে পারছো তোমরা? তো এই যে মহাকর্ষ বল এবং তাদের যে পাল্লা, পাল্লা মানে হচ্ছে কত দূর পর্যন্ত সাথে ক্রিয়া করতে পারে। চিন্তা করছো কত দূর পর্যন্ত তুমি ক্রিয়া করলে, তুমি কত দূর পর্যন্ত দুইটা বস্তু রাখলে এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণটা হবে, বুঝতে পারছো? কত দূর পর্যন্ত, এবং এর পাল্লা কত অসীম। তার মানে তুমি একটা বস্তুকে যত দূর পর্যন্ত চিন্তা করো তত দূর পর্যন্ত তুমি রাখতে পারো, সেক্ষেত্রে আকর্ষণ বলটা অবশ্যই ক্রিয়া করবে। এখন যদি বেশি দূরত্বে রাখো তখন কি হবে? ডিএর মানটা বেশি হবে, এবং ডিএর মানটা যখন বেশি হবে, দেখো ডিএর মানের সাথে সম্পর্ক কি? এফ এর সাথে ডি এর সম্পর্ক কি? ব্যস্তের মধ্যে সম্পর্ক না, ব্যস্তের মধ্যে থেকে বর্গের সম্পর্ক। তার মানে ডি এর মান যত বড় হবে এফ এর মানটা অনেক ছোট হবে। তার মানে দুটো বস্তুর যদি বেশি দূরত্বে রাখো তখন বলের মানটা আরো কম হবে। এটা হচ্ছে মহাকর্ষ বলের ক্ষেত্রে, এটা হচ্ছে মহাকর্ষ বল। এবং এবং তাদের আপেক্ষিক মানে তীব্রতা, মানে সেটা কতটুক তোমার তীব্র বলটা, সেটা 10⁻41, যেটা মানে অনেক ছোট। আর তাদের আপেক্ষিক সবলতা সেটা হচ্ছে 1, মানে আপেক্ষিক বলছে হচ্ছে আয়োজনের তুলনায় বলা হচ্ছে, আর ওর তুলনায় সবাইকে হিসাব করা হয়। যে একক তোমার আর এসে যে একক তোমার দেখানো হয়েছে এটা হচ্ছে জুল মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, জুল মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এক্সেন এটা একক হচ্ছে তোমার, আমি জুল বলেছিলাম, এটা নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, আমি ভুলে ঝুলে গেছিলাম। জি হচ্ছে ধ্রুবক, হ্যাঁ অফকোর্স ধ্রুবক, একটা ধ্রুবকে একটা একক আছে। ধ্রুবক মানে কি? তার মানটা ফিক্সড, একক তো অবশ্যই থাকবে তার, যার মানটা হচ্ছে 6.673 এবং 10⁻34। এতটুকু বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে মহাকর্ষ বল। এরপরে কোন বল? এরপরে তোমার হচ্ছে তাড়িৎ-চৌম্বক বল। এই মহাকর্ষ বলটা কি ছিল? পৃথিবীতে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি ভর থাকে, এই ভরের কারণে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই জায়গা লিখি তোমার, সেটা হচ্ছে ভরের কারণে। এখন আসলে তোমার তাড়িৎ-চৌম্বক বল, এই বলটা আসলে কি? এই জায়গায় ভর হবে না, এই জায়গাতে চার্জ, সেম আগের মতোই। আগে কি ছিল তোমার আকর্ষণ বলটা কি জন্য হচ্ছিল? তোমার ভরের জন্য। দুইটা বস্তু যদি ভর থাকে তাদের মধ্যে একটা আকর্ষণ বল হবে। এখন হচ্ছে দুইটা বস্তুর মধ্যে যদি চার্জ থাকে তাহলে কিন্তু আকর্ষণ হবে। এবার তুমি বুঝতে পারো এটা মান কিন্তু আবার বেশি। দেখো এটা মান কত, তার তুলনায় কত 10⁻39 বেশি, মানে কত 10-এর পরে আরো 39টা শূন্য। তার মানে অনেক বড়, কিন্তু এই তার তুলনায় কিন্তু আর অনেক বড় বেশি। এই জন্য তুমি যখন দুইটা চুম্বক অথবা দুইটা চার্জিত বস্তু রাখো তাদের মধ্যে কিন্তু আকর্ষণ বল হয়। তারা কিন্তু একজন আরেকজনের দিকে তেড়ে আসে, তার কারণ কি? তাদের মধ্যে আকর্ষণ বল আছে। এবং তাদের যে পাল্লা, তার পাল্লাও কিন্তু অসীম। আর তাদের কি ইলেকট্রনকে নিউক্লিয়াসের দিকে আবদ্ধ করে রাখে। তোমরা যদি দেখো একটা নিউক্লিয়াসের মাঝখানে দিকে থাকে, নিউক্লিয়াসের মাঝখানে প্রোটন থাকে, মানে পজিটিভ থাকে, আর তাদের আশেপাশে কি থাকে? তোমার ইলেকট্রন থাকে। এখন যখন একটা ইলেকট্রন ঘুরতে থাকে তখন কিন্তু সে ঘুরতে ঘুরতে চলে যাওয়ার কথা, সেই জায়গার মধ্যে আটকে আছে কেন? কারণ কি? এই যে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের জন্য নিউক্লিয়াসটা ইলেকট্রনটা চলে যায় না। এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা হচ্ছে তোমার তড়িৎ-চৌম্বক বল। আর এই তড়িৎ-চৌম্বক বলের জন্য ইলেকট্রনটা নিউক্লিয়াসে, এই যে পরমাণু আছে এই পরমাণু স্ট্রাকচারের মধ্যে উপস্থিত থাকে। এটুকু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারলে এখন হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল। তার নামে কিন্তু আছে দুর্বল, কিন্তু সে কি দুর্বল? সে কিন্তু দুর্বল না, এত মহাকর্ষের তুলনায় দুর্বল না। সে কিন্তু মোটামুটি তার একটা মান আছে, এবং সেটা কি দিচ্ছে? নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দাঁড়িয়ে। এখন একটা নিউক্লিয় বিটা ক্ষয় আসলে কি? একটা যখন তেজস্ক্রিয় বস্তু আছে, তোমরা যখন কেমিস্ট্রি পড়বা সেই জায়গায় 4 নম্বর অধ্যায় পড়ো, সেখানে পর্যায় সারণী পড়বা, এবং পর্যায় সারণী যে নিচের মৌলগুলো আছে এই মৌলগুলো থেকে তেজস্ক্রিয় ধরনের হয়। তেজস্ক্রিয় হওয়ার কারণে তাদের মধ্যে যখন তুমি একটা ক্ষয় হবে, মানে তাদের মধ্যে যখন তেজস্ক্রিয় রশ্মি নিশ্চিত হবে তখন গামা রশ্মি নিশ্চিত হয়। এখন এই গামা রশ্মির সাথে তোমার বিটাটা তোমার ক্ষয় হয়, এবং এই বিটা ক্ষয় হওয়ার জন্য যে দায়ীটা, এই দায়ী হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল।
এতটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয়ার বল। আর লাস্টে হচ্ছে তোমার সবল নিউক্লিয়ার বল। এটা আসলে কি তোমার, এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। তুমি চিন্তা করো, একটা পরমাণু নিউক্লিয়াসের কথা চিন্তা করো, এই জায়গার মধ্যে বোঝাই। একটা পরমাণু নিউক্লিয়াসের কথা চিন্তা করো। ধরো একটা পরমাণু, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। এটুকু তো জানো তোমরা যে একটা পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে তিনটা থাকে টোটাল, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন কি থাকে? কেন্দ্রে থাকে। এটা হচ্ছে কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে, আর সরি নিউট্রন থাকে আর প্রোটন থাকে। আর আশেপাশে কি থাকে? ইলেকট্রন থাকে। এদিকে কি থাকে? ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে। এখন তুমি চিন্তা করো, আচ্ছা এই জায়গার মধ্যে ইলেকট্রন ঘুরতে থাকে, তার সে ঘুরতে থাকবো। এখন যে প্রোটনগুলো আছে তারা কি সবাই পজিটিভ না? এখন পজিটিভ পজিটিভে কি হবে? তোমার বিকর্ষণ হবে। পজিটিভ পজিটিভ কি হবে তোমার? বিকর্ষণ হবে। তোমরা বিস্তারিত চিত্রের চ্যাপ্টারে পড়বা। এখন শুধুমাত্র জানো যে পজিটিভ পজিটিভ কি হয়? বিকর্ষণ হয়। এখন পজিটিভ পজিটিভ যদি বিকর্ষণ হয়, তো এই জায়গার মধ্যে তুমি একটা বড় নিউক্লিয়াসের কথা চিন্তা করো। ধরো যারা যারা বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, এই নিউক্লিয়াসগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রোটন থাকবে এই নিউক্লিয়াসের মধ্যে। ধরো যার পারমাণবিক সংখ্যা 76, তার মানে এই জায়গার মধ্যে কয়টা থাকবে? 76টা প্রোটন থাকবে। এখন এই 76টা প্রোটন কিন্তু একজন একজন কি সবাই কিন্তু পজিটিভ, তার মানে একজন একজন কি করতেছে? বিকর্ষণ করতেছে। এখন একজন একজন যদি বিকর্ষণ করে, তার মানে কি এই নিউক্লিয়াসের ফাইটটা বাইরে হওয়ার কথা না সবাইগুলা? বুঝতে পারছো তো আরিশা? দেখো চিন্তা করো, যারা যারা ক্লাসে উপস্থিত আছো, আরিশা, কিয়া আর হচ্ছে তোমার অনিক আর আরবি, যারা যারা ক্লাসে উপস্থিত আছে জানো তো যে একটা নিউক্লিয়াসের মধ্যে তোমার শুধুমাত্র পজিটিভ চার্জ থাকে। এখন পজিটিভ তো অনেকগুলো থাকে। এখন অনেকগুলো যখন থাকবে পজিটিভ, আর পজিটিভ পজিটিভ কি হয়? বিকর্ষণ হয়। তার মানে আসলে হওয়ার কি কথা ছিল? নিউক্লিয়াসটা ফাইটটা বাইরে হওয়ার কথা ছিল। এখন তার মানে কি কিছু একটা তোমার এদিকে এরা ওদেরকে জুড়ে রাখে, তাদেরকে বাইরে হতে দেয় না। এই যে কিছু একটা বল যে জুড়ে রাখে, এই বলটাকে বলা হয় কি? সবল নিউক্লিয়ার বল। তার মানে কি সবল নিউক্লিয়ার বল যদি না থাকতো তাহলে কি তো একটা নিউক্লিয়াসে কিন্তু অস্তিত্ব থাকতো না, নিউক্লিয়াসটা ফাইটটা বাইর হয়ে যেত এবং একটা পরমাণুর অস্তিত্ব থাকতো না। তার মানে আসলে কি, যে প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ করে রাখে, সেটা হচ্ছে নিউক্লিয়াস গঠন করে। সেটা হচ্ছে কি তোমার হচ্ছে সবল নিউক্লিয়ার বল। আর তাদের পাল্লা কত? 10⁻15 মিটার। তার মানে অনেক ছোট পাল্লা, তার মানে অনেক ছোট অবস্থায় ক্রিয়া করে তারা। এবং তারা অনেক ছোট অবস্থায় ক্রিয়া করবে স্বাভাবিক, কারণ কি তারা নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়া করে। আর নিউক্লিয়াস তো অনেক ছোট, এটা পরমাণু অনেক ছোট, এর মধ্যে নিউক্লিয়াস আরও ছোট হবে। এই যে নিউক্লিয়াস অনেক ছোট, এই জন্য তার পারপাল্যতা এবং তার আপেক্ষিক সবলতা এক। আর আপেক্ষিক সবলতা হলো তোমার মহাকর্ষ বলের সাপেক্ষে যদি বলা হয়, তাহলে সেটা তোমার 41। তোমরা এক সেকেন্ড, এই যে ওটুকু হচ্ছে তোমার মনে রাখার দরকার নেই। তোমরা এই বক্সটা মনে রাখবো শুধুমাত্র। আচ্ছা, তোমাদের এটা মনে রাখার দরকার নেই। এটার পরের বক্সটা সেমই জিনিস, মানে কার তুলো কার হিসেবে বার করতেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাদেরকে এটা মনে রাখার দরকার নেই। তোমরা শুধুমাত্র এই মহাকর্ষ বলের সাপেক্ষে অন্যান্য বলগুলো কৌতুক সবল সেটা বার করবা। এখন মহাকর্ষ বলের সাপেক্ষে তো সে নিজে এক হবে, তার সাপেক্ষে দুর্বল নিউক্লিয়ার বল 10⁻30, তার মানে অনেক বড়। তার সাপেক্ষে তড়িৎচুম্বকীয় বলতে 10⁻39, আর তার সাপেক্ষে সবল নিউক্লিয়ার বল কত? 10⁻41। সবচেয়ে বেশি কে? সে হচ্ছে সবচেয়ে বেশি, হিসাব হচ্ছে। আর তার মানে সবচেয়ে দুর্বল বল কে? আচ্ছা, যত যারা যারা উপস্থিত আছো, সবচেয়ে দুর্বল বল কে? তাহলে সবচেয়ে দুর্বল কে? মহাকর্ষ বল। তার মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। এটা এমসিকিউতে অনেকবার পরীক্ষায় আসে। তোমাদেরকে যখন এমসিকিউতে প্রশ্ন আসে যে সবচেয়ে দুর্বল বলকে, তোমরা চোখ বন্ধ বন্ধ করে আনসার করা হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয়ার বল। কারণ কি? তার নামের মধ্যে দুর্বল আছে। যখন তার নামের মধ্যে দুর্বল থাকে, তোমরা চোখ বন্ধ করে আনসার করো কি? দুর্বল নিউক্লিয়ার বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। আসলে সবচেয়ে দুর্বল বল কে? মহাকর্ষ বল। এতটুকু বুঝতে পারলে তোমার ক্লাস আজকে এতটুকু থাকবে। তুমি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা জানো তো? ক্লাসের এই পর্যন্ত তোমাদের কোনো ঝামেলা আছে কিনা, এটুকু যে বুঝছো তোমরা? তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমাদের আর আগাবো না আজকে।
এই মৌলিক বলগুলো বুঝতে পারছো কিনা? তোমরা ক্লাসের স্লাইডে পেয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? একজন আছে যে সমস্যা নেই স্যার, আর যারা যারা উপস্থিত জানো তো সমস্যা আছে কোনো কি না কোনো? তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তোমাদের সবাই আজকে যে পর্যন্ত পড়াচ্ছি তোমরা বই থেকে কী করবা সেই পর্যন্ত পড়বা, এবং আমি যা যা পড়াইছি তোমার বই থেকে আর কম আছে। তার মানে তোমার বই থেকে বইটা তোমার কভার করার পরেই এই স্লাইডটা আছে, তোমার স্লাইডটা পড়বা, বইটা পড়বা, আর আবার ক্লাসটা রিভিশন দিবা। তোমাদের যদি কোনো টাইপের সমস্যা হয় তোমরা কী করবা, ক্লাসটা আবার এই টাইপটা একটু দেখবা, মানে যে পার্টটায় সমস্যা হয় বই পড়ার ক্ষেত্রে এই পার্টটা আবার একটু দেখবা ক্লাস থেকে। যদি তাও না বুঝো তাহলে আমাকে আগামী ক্লাসের শুরুতে জানাবা কমেন্টে, আমি এই জিনিসটা আবার বোঝাই দিব। আচ্ছা, দুর্বল হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মাঝখানে জিনিসটা, একটা নিউক্লিয়াসকে যখন ভাঙবা এখন সেখানে তোমার 3 ধরনের তেজস্ক্রিয় পদার্থ নিশ্চিত হয়, আলফা বিটা গামা। তো এটা হচ্ছে ডিপ পড়াশোনা, এটা আপাতত জানা দরকার নেই। তো একটা নিউক্লিয়াস যখন ভাঙে সেখান থেকে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ নিশ্চিত হয়, আলফা বিটা গামা এরকম তেজস্ক্রিয় তোমার রশ্মি নিশ্চিত হয়। একটা রশ্মি হচ্ছে তোমার গামা রশ্মি, বুঝতে পারছো জিনিসটা? এবং এই গামা রশ্মি আর বিটা রশ্মি, এই বিটা রশ্মি নিশ্চিত করার লাগে যে করার জন্য একটা নিউক্লিয়াস ভাঙবা, এই ভাঙার জন্য যে তোমার বলটা কাজে লাগায়, এই বলটা হচ্ছে তোমার তোমার দুর্বল নিউক্লিয়ার বল। এই বলটা কিন্তু তোমার সবল নিউক্লিয়ার বলের ঠিক উল্টা। সবল নিউক্লিয়ার বলটা আসলে কি করতেছিল, একটা শুধুমাত্র জানো কি সবল নিউক্লিয়ার বলটা কি করছে, একটা নিউক্লিয়াসকে তোমার স্থিতিশীল করতেছিল। একটা নিউক্লিয়াস কি ফাটতে বাইরে হওয়ার কথা ছিল, কারণ কি সবগুলো পজিটিভ ভিতরে। তার মানে এই সবল নিউক্লিয়ার বলটা কি করতেছে, এই নিউক্লিয়াসটাকে স্থিতিশীল করতেছে, টাইনে ধরে রাখতেছে। আর দুর্বল নিউক্লিয়ার বলটা কি তার উল্টা কাজটা করে, একটা একটা নিউক্লিয়াসকে তার ভাঙে, সে ভাঙে। এখন দেখো সবল নিউক্লিয়ার বল বলে তোমার পাল্লা কত, মানে শক্তিমাত্রা কত, 10। দুর্বল নিউক্লিয়ার বলে কত, 10⁻30। আর সবল নিউক্লিয়ার বলে কত, 10⁻41। তার মানে ওর বেশি, তারপরে ও আসলে উইন হইতেছে। তার মানে কি নর্মালি কেসে কি হয় তোমার একটা নিউক্লিয়াস কি স্থিতিশীল হয়, কারণ কি সেই জায়গার মধ্যে সবল নিউক্লিয়ার বলটা দুর্বল নিউক্লিয়ার বল থেকে বেশি। সবল নিউক্লিয়ার বলটা কি করে, একটা নিউক্লিয়াসকে আটকে রাখে, ধরে রাখে, মানে তার স্থিতিশীলতা রক্ষা করে। আর দুর্বল নিউক্লিয়ার বলটা কি নিউক্লিয়াসটা ভাঙ্গা এই জায়গা থেকে তোমার বিটা রয়, বিটা বিটা ক্ষয় আর গামা রয়, এগুলো গামা ক্ষয় এগুলো করে। আর সে এতটুকু বুঝতে পারছো? মানে একজনের কাজ আর একজনের উল্টা। এখন ওর কাজ কি ধরে রাখা, আর ওর কাজ কি ভাঙ্গা, ওর তো জানো, এর থেকে বিস্তারিত জানা দরকার নাই। ওর কাজ শুধুমাত্র ধরে রাখা, ভাঙ্গা, আর ওর কাজ হচ্ছে ধরে রাখা। তার মানে ওর যেহেতু পাল্লা বেশি, মানে তার শক্তি বেশি, তার মানে আলটিমেটলি কি একটা নিউক্লিয়াস কি হয়, স্থিতিশীল হয়। বুঝতে পারছো দুর্বল নিউক্লিয়ার বলটা? তাদের পাল্লাও দেখবা প্রায় সিমিলার, প্রায় কাছাকাছি, 10⁻15, 16, তারা একটু কম। দুর্বল নিউক্লিয়ার বলে একটু বুঝতে পারছো তোমরা? একটু তাড়াতাড়ি জানাও তো। তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে, আর আগাবো না। এরপরে আরো টপিক আছে অনেক, তোমরা এরপরে ভরবেগ সংক্রান্ত আর সংঘর্ষ সংক্রান্ত তোমার আগামী ক্লাসে আলোচনা করা হবে। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? দুর্বল নিউক্লিয়ার বলটা যেটা বোঝাচ্ছি। মহাকর্ষ বল কি ছিল তোমার, একটু জাস্ট থামারি করি বলগুলা, মৌলিক বলগুলা। মহাকর্ষ বলটা কি ছিল তোমার, ভরের কারণে যে বলটা সেটা হচ্ছে মহাকর্ষ বল। তড়িৎচম্বক বলটা কি ছিল তোমার, চার্জের কারণে যে বলটা সেটা হচ্ছে তোমার তড়িৎচম্বক বল। দুর্বল নিউক্লিয়ার বল আর সবল নিউক্লিয়ার বলটা কি ছিল, একটা ছিল একটা নিউক্লিয়াসকে ধরে রাখার জন্য যে বলটা, এটা সবল নিউক্লিয়ার বল। আরটা দুর্বল নিউক্লিয়ার বলটা কি, একটা নিউক্লিয়াসে ভাঙার জন্য যে বলটা সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল। এখন যেহেতু সবল নিউক্লিয়ার বল থেকে আর দুর্বল নিউক্লিয়ার বল থেকে সবল নিউক্লিয়ার বলটা বেশি শক্তিশালী, নামের মধ্যে শক্তিশালী আস্তে আস্তে, তারপরে নর্মালি সে উইন হয় এবং একটা পরমাণু স্থিতিশীল থাকে। হ্যাঁ, আর সত্য দিয়েছে জিনিসটা ক্লিয়ার। তাহলে আজকে রাখাচ্ছি না, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে ইনশাল্লাহ নেক্সট যে বৃহস্পতিবার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা যে টপিকগুলো পড়িয়েছি সেই টপিকগুলো একটু বই থেকে পড়বা, এবং সেগুলো থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করবা। তোমাদের যত এফ+এম এ একটা সূত্র পড়াইছিল, একটা সূত্র পড়িয়েছি অলরেডি, সেই সূত্র থেকে যতগুলো ম্যাথ আছে তোমাদের এমসিকিউ আছে, ওগুলো দেখে আসবা শুধুমাত্র। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে সালাম আলাইকুম। ভাই ক্লাসটা করে দিন।